আজকে আপনাদের সাথে কিছু সেক্টর নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে ইন্ডিয়া ভিক্স বা ভোলাটিলিটি এখন কি কোভিড পর্যায়ে চলে গেছে, যেমন কোভিড ক্র্যাশে ছিল, কোন পর্যায়ে গেছে হিস্টোরিক্যালি সেটা নিয়ে একটু আলোচনা করব। তার সাথে সাথে নিফটি, ব্যাংক নিফটি এগুলোর তো আলোচনা থাকবেই। আজকে আপনারা জানেন নিশ্চয়ই যে আরবিআই এর মনিটারি পলিসি এসেছে এবং সেখানে রেট কাট করা হয়েছে 25 বেসিস পয়েন্ট বা 0.25%। সুতরাং এটা একটা ইকোনমির দিক দিয়ে ভালো। তবে উনি কিন্তু মানে আরবিআই এর যিনি চিফ, তিনি কিন্তু আজকে আমাদের যে জিডিপি গ্রোথ ফোরকাস্ট সেটাও কিন্তু 20 বিপিএস রিডিউস করেছেন ফোরকাস্ট, মানে গ্রোথটা একটু স্লো ডাউন হবে এটা উনি মনে করছেন। যাই হোক, মোটামুটি ঠিক আছে, খুব একটা খারাপ পলিসি হয়নি, ভালো পলিসি হয়েছে। এইবার আজকে যদি দেখেন বাজার, জানেন ইউএস মার্কেটে গতকাল উপরে +3% ছিল, তারপর সেই +3% থেকে বাজার বন্ধ হতে হতে -2%-এর মতো জায়গায় বন্ধ হয় ইউএস বাজার, এবং তার জন্যে দেখছেন আজকেও আমাদের বাজার কিন্তু একটু গ্যাপ ডাউনে খোলে। এবং যা শোনা যাচ্ছে ইউএস তো 104% মানে ট্যারিফ লাগিয়েইছে, যেটা 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবং চায়না কয়েকটা সিলেক্টেড জিনিসের উপর 84% অ্যাডিশনাল চাপিয়েছে। জানেন আগে চায়নাও কাউন্টার দিয়েছিল, ওরা ইউএস ধরুন যা চাপিয়েছিল চায়নাও সেটা চাপিয়ে দিয়েছিল সেম, তারপর ইউএস সেটাকে বাড়িয়ে 104 করে দেয়। এখন চায়না যত বাড়িয়েছিল তার উপর কিছু সিলেক্টেড জিনিসের উপর আবার 84% আরও বাড়িয়েছে। যেহেতু কিছু সিলেক্টেড জিনিসের উপর, তাই জন্য কিন্তু ইউএস মার্কেট একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি, নেগেটিভ একটু চলছিল লাস্ট যখন দেখছিলাম, কিন্তু ওই যদি সব কিছু জিনিসের উপর লাগাতো তাহলে কিন্তু আরও পড়তো, সেটা যেটা 10ই এপ্রিল থেকে হবে। সুতরাং এবার চায়না এবং ইউএস দুজনেই রণংদেহী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, কেউ কাউকে ছেড়ে দেবে না, এই ট্রেড ওয়ার ব্যাপারটা দুটো বড় ইকোনমির মধ্যে চলছে। এবার আমি আসি আপনার নিফটিতে, চার্ট আপনাদের সামনে আছে, দেখুন উপরে হাই করে এই 26,000-এর হাই করে সেখান থেকে গুটি গুটি পায়ে নিচে আসছে, মাঝখানে একটা বাউন্স দিয়েছিল, কিন্তু তারপর আবার নতুন লো যদি বলেন 2025-এর নতুন লো করে সেখান থেকে একটা বাউন্স দিচ্ছে। এবার দেখা যাক, এখনও যে সব জিনিস ঠিক হয়ে গেছে মনে হচ্ছে না। 23,000 মিনিমাম, 23,000-এর উপরে যদি থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আমরা এর দিকেই থাকবো বা নতুন লো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট টেকনিক্যাল চার্ট আমি যতটা বুঝি সেই অনুযায়ী। আবার 23,000-এর উপরে গেলে ইটস ওকে। কিন্তু দেখুন এখন তো মেন চার্ট অনুযায়ী চলছে না, আপনাদেরও যেটা বুঝতে হবে, আপনারাও নিশ্চয়ই জানেন যে ট্রাম্পের পলিসি এক্সেট্রা এগুলো নিয়ে যাচ্ছে। সুতরাং এক মাসের মতো একটু বিজনেসকেও বুঝে উঠতে হবে, বিজনেসরা গাইডেন্স দিতে পারছে না, সেই জিনিসগুলো একটু বুঝতে হবে। তবে আমার মনে হয় জিনিসটা থিতিয়ে যাবে, কোনো একটা সময় তো দাঁড়িয়ে যাবে। এবার যদি এর লং টার্ম এফেক্ট যেটা, সেটা আমাদের দেখতে হবে, যে স্লো ডাউন ইউএসএ যেটা মনে করা হচ্ছে, বা যদি চায়নার উপরেও হয়, চায়নাতে একটু স্লো ডাউন, আমাদের ওই স্লো ডাউন, হ্যাঁ তাহলে আমাদের ভালো হবে। চায়না বা অন্যান্য স্লো ডাউন হলে আমাদের হয়তো ভালো হবে, কিন্তু এই কম্প্যারেটিভলি ভালো হবে। ওরা যদি -20% হয়, আমরা হয়তো -5% হলাম, কিন্তু আমরাও মাইনাস হব, সেটাই। যাই হোক, এবার আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি, কেন অন্যান্য নিফটি ব্যাংক নিফটি তো আপনারা দেখেন, অন্যান্য সেক্টরগুলো দেখার বেশি আমার ইচ্ছা আজকে আপনাদের সাথে। ব্যাংক নিফটি যদি বলেন ঠিক আছে, মানে নিফটির তুলনায় তো একটু মানে এই কদিন ভালো আউটপারফর্ম করেছে, ব্যাংক নিফটির অনেক স্টক ভালো করেছে। যেদিন যেদিন নিফটি অনেকটা পড়েছে সেদিন এইচডিএফসি ব্যাংক, বাজাজ ফিনান্স, আইসিআইসিআই ব্যাংক এগুলো সাপোর্ট দিয়েছে। ঠিক আছে, ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যে চলছে, নিচে 47,921 বড় উইকলি ক্যান্ডেলে আমি রেঞ্জ বলছি, আর আর উপরে যেটা 53,800 এই বড় রেঞ্জের মধ্যে চলছে। শর্ট টার্ম রেঞ্জ যদি বলেন 52,000 আর নিচে 48,000 সেটার মধ্যে চলছে। 50,000 লেভেলটাকে দেখা যাক যে হোল্ড করতে পারে কিনা, যদিও আজকে 50,000-কে ভেঙে কিন্তু অনেক সময় মনে হচ্ছিল যেন ট্রেড করবে, কিন্তু 50,000টা বাঁচিয়ে নিয়েছে আজকের দিনে। এবার যেখানে মেন আসবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্সের যদি আপনি চার্ট দেখেন, আমি ইন্ডিয়া ভিক্সের একটু মান্থলি চার্টে চলে আসি, দেখবেন এই যে ভোলাটিলিটিটা, উইকলি চার্ট, মান্থলি চার্ট, এই যে ভোলাটিলিটিটা, এইটা কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না,
খুব একটা সচরাচর দেখা যায় না। এইখানে এই ভোলাটিলিটিটা উঠেছিল জুলাই মাসের 2024-এর জুলাই ফুলাইতে উঠেছিল, যেখানে 25-এ ভিক্স চলে গেছিল। এখন যদি দেখেন ভিক্স 21.4 বা 22-এর কাছাকাছি আছে। সুতরাং এইগুলো আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো অ্যাভারেজ নয়, এগুলো হচ্ছে অ্যাভারেজ নয়, এগুলো স্পাইক মাঝে মাঝে এসেছে, কিন্তু অ্যাভারেজ হচ্ছে এই জোনটা। অ্যাভারেজ ভিক্সের অ্যাভারেজ হচ্ছে এই সব জোন, যেটা আপনার কি ওই 16 বা 13, 12, 14 এর মধ্যে ভিক্স মোটামুটি থাকে। এই 20, 22 এই জিনিসগুলো কিন্তু হাই ভিক্স বা হাই ভোলাটিলিটি জায়গা। এই সব জায়গায় যারা অপশন ট্রেড করেন তাদেরও মুশকিল, যারা এমনি সুইং ট্রেড করেন তাদেরও বোঝাটা মুশকিল যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না, ইন্ট্রাডে করা মুশকিল এই হাই ভোলাটিলিটিটা। কারণ এটা তো সচরাচর নয়। এখানে যারা আপনারা এক্সপিরিয়েন্স যদি ট্রেডার হন বা নিজে বুঝে পজিশন সাইজ ক্যালকুলেট করে কম পজিশন নিয়ে কাজকর্মগুলো করতে পারেন তাহলেই হবে, না হলে নয়। তবে একটা ভালো দিক আছে। কি ভালো দিক? যে এই হাই ভিক্সের যে এনভায়রনমেন্টটা সেটা সব সময় থাকে না, দেখতে পাচ্ছেন আগেও হয়েছিল। এই যে ভিক্সের ব্যাপারগুলো সেগুলো 1-2 মাস হয়তো থাকে, তারপর আবার থিতিয়ে যায়। এই যে 1-2-3 মাস একটু থাকলো, তারপর আবার ভিক্স নিচের দিকে আসে বা এই হয়। তো সেই নিচের দিকে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। যখন হাই ভিক্স যাবে একটু নয় ওয়েট করি, যারা ওরকম রিস্ক নিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য বলছি। সুতরাং হ্যাঁ, ভিক্সটাও একটু নজরে রাখবেন, যারা স্পেশালি অপশানে কাজ করেন তাদের জন্য তো স্পেশালি বলছি। এবার ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর চলুন আজকে আমার ট্রেডিংয়ে কি হলো সেটা বলে দিই, তারপর আমি আসছি অন্যান্য সব সেক্টর নিয়ে কথা বলবো এবং কিছু স্টক এবং গোল্ড নিয়ে কথা বলবো। গোল্ড নিয়ে প্রশ্ন এসেছিল অনেক দিন আগে যে গোল্ডে এখন কি ইনভেস্ট করা যায়, সেই নিয়ে আমি আমার মতামত বলবো, কোনো তো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, সেটা বলবো। তার আগে আজকে আমার ট্রেড যদি দেখেন, এখানে আমি একটু রিফ্রেশ করে দিই, আর এটা নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট কথাও বলা আছে। আজকে দেখুন, যদি দেখেন অন্যান্য দিনের তুলনায় খুব কম সংখ্যক ট্রেড এবং খুব কম পরিমাণ জিনিস নিয়েছি, সেটা তাও আজকে পজিটিভে শেষ করা গেছে, ঠিক আছে। আজকে যদি অর্ডার বুক দেখেন, আমি যেটা আপনাদের কাছে মেন, যদি আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, যাই হোক আমি বলে দিচ্ছি, 10:48 বা 10:50 আমি বাজারে ঢুকি। ফার্স্ট ট্রেডটা এখানে হয়েছিল 10:50, মানে একটা ডিসেন্ট ক্যাপিটাল নিয়েও আমি কিন্তু বাজার খোলার পর প্রায় 2 ঘন্টা বসে আছি। যেহেতু 10টার সময় আরবিআই এর পলিসি ছিল, তারপরেও আমি 30 মিনিট 40 মিনিট দেখলাম বাজার কি করছে, তারপর কিন্তু আমি বাজারে ঢুকলাম। এইটা আমার কাছে কিন্তু আমি যখনই আপনাদেরকে এই খারাপ সময়গুলো এপ্রিল থেকে জানেন, এই ফিনান্সিয়াল ইয়ারে মোটামুটি খারাপ সময় চলছে বাজারে, আমার মেন মোটোই ছিল যে এর মাধ্যমে ট্রেডটা টাইপের একটু অ্যানালিসিসটা আপনাদের সামনে করি, তাহলে যারা ট্রেডিং করেন তাদের একটু উপকারে লাগতে পারে অ্যানালিসিসটা। কিন্তু দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, কয়েকজন মানুষ আছেন যারা এইখানেই, এইটা গ্রিন না এটা লাল, তার উপরেই পড়ে থাকেন, ট্রেড অ্যানালিসিসের উপর নয়। কারণ গতকালের ভিডিওর নিচে আমার একটা কমেন্ট এসেছিল, গতকাল আমি 2টো ভিডিও রিলিজ করেছি, একটা ভিডিও হয়তো প্রথমে দেখেছেন, সেটা দেখেই বলছো আজকে লস হয়েছে বলে পিএনএল দেখাননি, এরকম ব্যাপার হয়েছে। তো আমি তখন বললাম না, আমার আগের ভিডিওতে, কালকে যেহেতু 2টো ভিডিও দিয়েছি, প্রথম ভিডিওতে আছে দেখে নিন। তা এরকমভাবে তো করা যায় না ব্যাপারগুলো। আমার মেন উদ্দেশ্য ট্রেড অ্যানালিসিস করা বা ট্রেড জিনিসটা দেখা, তাই জন্য বলছি এরপর থেকে মানে নেক্সট দিন থেকে আমি কিন্তু আর পিএনএল আপনাদের সাথে শো করব না বা কিচ্ছু করব না। তবে কি কোয়ার্টারলি বেসিসে আমি করব, সেটাও ট্রেড অ্যানালিসিস কোয়ার্টারলি বেসিসে হবে। মানে এক কোয়ার্টারের পর, মানে এটা Q1 এপ্রিল মে জুন, আমি জুলাই মাসে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমার টোটাল Q1-এ কি আমার ট্রেড হয়েছে, কি ট্রেড অ্যানালিসিস ছিল, কি তার থেকে ভালো ট্রেড একটা দুটো এবং বাজে ট্রেড একটা দুটো, যেখানে আমি বাজে হয়েছে, যেখানে আরেকটু ভালো করতে হয়তো পারতাম, সেই দুটো সেই অ্যানালিসিস সেরকম নিয়ে আসবো, যেটা আপনাদের ভালো লাগবে, একটা আলাদা ভিডিও করে আনবো। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু ক্লিয়ার। সুতরাং এর পরের দিন থেকে কিন্তু আশা করবেন না যে আমি পিএনএল বা ট্রেড অ্যানালিসিস করব প্রত্যেক ভিডিওতে, কেন ভিডিওটাও বড় হয়ে যায়। আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও এই কোয়ার্টার 1-এর পর আমি নিয়ে আসবো এবং প্রত্যেক কোয়ার্টারেই আনবো মোটামুটি। ওকে, এবার আমি চলে আসি। তো আজকের ট্রেড থেকে অ্যানালিসিসে এইটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে দেখুন, আমিও কিন্তু আজকে বসেছিলাম। এই ধৈর্য রাখাটা কিন্তু অনেক বড় ব্যাপার ট্রেডারদের কাছে। নইলে এক্সপায়ারি হলেই একটা মনে হয় ও চলো দূরের কল দূরের পুট বেচে একটু প্রিমিয়াম কামিয়ে নেওয়ার চেষ্টা করি, বা সুইং ট্রেড কেউ করলে স্টকে সুইংয়ে ঢুকে যাই, কিন্তু আমরা জানি না যে 10টার সময় একটা ইভেন্ট আছে আরবিআই এর। তো এই ব্যাপারগুলো একটু নজরে রেখে কাজগুলো করতে হবে।
এটা একটু বলা থাকলো। আচ্ছা, এবার একটু স্মল ক্যাপ ইন্ডেক্সে আসি। স্মল ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন ওই নিফটির মতোই, আমি মান্থলি চার্টে আছি একটু মোটামুটি এই গ্রিন ক্যান্ডেলের ইনসাইড আছে, আর এই ক্যান্ডেলটা এই যে বড় আগে রেড ক্যান্ডেল করেছিল তারও ইনসাইডে চলছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন নো ট্রেন্ড অ্যাজ সাচ, মানে পজিটিভ নেগেটিভ কিছু না, আমাদের শুধু দেখতে হবে এই হাইকে কখন ভাঙে, এই লোকে কখন ভাঙে, এই ব্যাপারটা একটু দেখার দরকার আছে। নিফটি মিড ক্যাপ সেম জিনিস, একদম কপি বুক স্টাইল, নিফটি আর নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপের একই ধরনের চার্ট, ঠিক আছে। সুতরাং নিচের লোয়ার বাউন্ড যেটা আছে সেটাকে আমাদের একটু দেখতে হবে যে ভাঙে কিনা। তবে নিফটি যদি ওই 22,000 বা 21,800-750 এগুলো ভেঙে যায় তাহলে তো মিড ক্যাপ স্মল ক্যাপও তার সাথে সাথ দেবে বলে মনে করা যাচ্ছে। এবার দেখা যাক নিফটি কি করে, সবই ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্পের কি পলিসি, আরও কিছু কি বলেন তার উপর। যেটা আপনাদের সব থেকে প্রশ্ন থাকে যে সিএনএক্স পিএসসি ইন্ডেক্স বা পিএসইউ ইন্ডেক্স সেটা কি করছে, সেটা যদি দেখেন এখনো পর্যন্ত একটু রেজিলিয়েন্স এই মাসে কিন্তু দেখাচ্ছে। দেখেছেন নিচের দিকে কিন্তু খুব একটা নেই, একটু উপরের দিকেই আছে। মার্চ মাসে ভালো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর এখনও আছে। তবে পিএসইউ সেক্টরে আমি যে বললাম একটা দুটো স্টক ভালো একটু দাঁড়িয়ে থাকার মেন্টালিটি দেখাচ্ছিল, কিন্তু ওই দাঁড়িয়ে থাকলেই তো গভর্নমেন্ট আবার ওএফএস নিয়ে আসে, তাতে স্টক পড়ে যায়। যেমন মাঝগাঁও ডক আপনাদের সামনে একটা উদাহরণ। এই জিনিসগুলো আছে। আর গভর্নমেন্টের ক্যাপেক্স এক্সপেন্ডিচার কিন্তু দিন দিন কম হচ্ছে, যেটা আগে হচ্ছিল ভোটের আগে কিন্তু অনেক ক্যাপেক্স এক্সপেন্ডিচার হয়েছিল, একটু জোয়ার এসেছিল আমাদের ব্যাপারগুলোতে, কিন্তু এখন সেই এক্সপেন্ডিচারটা একটু কম হয়েছে, কারণ ফিসকাল একটু মেরামতের কাজ চলছে, ফিসকাল ডেফিসিটগুলো, প্লাস তার সাথে তো এই একটা ট্যারিফের আনসার্টেনটি আছে। সুতরাং ফিসকাল যদি কনসোলিডেশন হয় এবং সেখানে যদি ক্যাপেক্স এক্সপেন্ডিচার গভর্নমেন্টের তরফ থেকে কম থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সরকারি কোম্পানিগুলোর যে ওই ধেই করে বাড়া যেটা হয়েছিল আগে 2023-24-এ, সেটা থেকে কিন্তু একটু বিরত থাকতে পারি। সবই ডিপেন্ড করছে গভর্নমেন্টের ক্যাপেক্স নীতিটা কেমন থাকে তার উপর। চলুন এবং সিএনএক্স আইটিতে চলে আসি, আপনার আমার সবার প্রিয় একটা ইন্ডেক্স। তবে এখানে আসার আগে প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যারা আমার অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান, কাল থেকে মানে 10ই এপ্রিল থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, আজকে লাস্ট ডেট। আজকে প্লিজ আপনারা এনরোল করে নেবেন যারা যারা চান। গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনারা সঞ্জয় টক্স এই অ্যাপটা একটু ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে লগ ইন করে সেখানেই পারচেস করে এনরোল করে নিতে পারেন, ক্লাসগুলো সেখানেই হবে। আর যদি আপনারা নাও এনরোল করতে চান তাও অ্যাপটা ইনস্টল করে রাখবেন, কারণ এখানেই আমি এই রবিবার 13ই এপ্রিল কিন্তু একটা ফ্রি ওয়েবিনার নেব, যে ওয়েবিনারের টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিংটা অনেক সময় আমরা ভুলে যাই, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ফ্রি ওয়েবিনার হবে এই 13 তারিখে। তার জন্য অ্যাপটা ইনস্টল করে নেবেন, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে। সিএনএক্স আইটিতে দেখুন, আইটির এখন অবস্থা খারাপ বলবো। কেন খারাপ? যেহেতু এরা সবসময় জানেন গাইডেন্সে চলে, গাইডেন্স দেয় এরা প্রত্যেক কোয়ার্টারে, পরের কোয়ার্টারের জন্য গাইডেন্স দেয়, কিন্তু এখন ওরা কি গাইডেন্স দেবে আমার যথেষ্ট সন্দেহ আছে। কালকে কিন্তু রেজাল্ট আছে টিসিএস এর আমার যতদূর মনে হয়, তো সেটা একটা দেখার ব্যাপার আছে। কি হলো আমি আপনাদের আলাদা ভিডিও করে নিশ্চয়ই আনবো, চিন্তা করবেন না, তখন আরও আইটিটাকে নিয়ে ক্লিয়ার হবে। ফার্স্ট একটা আইটির রেজাল্ট আসতে দিন টিসিএস এর, আমি আইটির নিয়ে একটা ডিটেলড ভিডিও বানিয়ে আপনাদের সামনে আনবো, কালকে বা পরশুদিন আমি নিয়ে আসবো সেটা, ঠিক আছে। তবে চার্ট দেখে যা লাগছে মোটামুটি আইটি এখন মানে নিচের লো, যখন আমি আপনাদের সামনে অনেকবার বলেছিলাম আইটি বীজ ফিজের কথা, তার থেকে উপরে থাকলেও কিন্তু ওই জানেন ইউএস এর আনসার্টেনটির জন্য এই সেক্টরটা কিন্তু একটু মার খাচ্ছে। সিএনএক্স ফার্মা, আজকেও বলেছেন ট্রাম্প যে আমরা সামথিং বিগ উইল কাম ইন ফার্মা সেক্টর। এই ব্যাপারগুলো না খুব খারাপ লাগে। আরে বাবা, তুমি যা করবে করে দাও, বলে দাও, ওই একটু নাটকের মতো সামথিং বিগ উইল কাম, এই কাম, তারপর দেখা গেল কিছু না, বা কি করবে। তো এর জন্য দেখুন এটা কিন্তু খুব ডামাডোল পরিস্থিতিতে আছে ফার্মা সেক্টর, এবং ফার্মায় যতদিন ওই ট্যারিফটা কি ফাইনাল করছে, মানে করবে কি করবে না সেইটা যতদিন বলছে ততদিন পর্যন্ত কিন্তু মানা যাচ্ছে না। যদিও আমার মনে হয় যদি ফার্মাতে ট্যারিফ আনেও তাও ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা বা একটা এইসব করবে, কারণ ফার্মা মানে আমাদের থেকে আমেরিকারদের বেশি দরকার বলে আমার পার্সোনাল
পার্সোনাল ধারণা, কিন্তু তাও দেখুন এখানে ধারণা নিয়ে তো কিছু করা যায় না, যা হবে সেই অনুযায়ী। তবে ফার্মাটা আপাতত স্ট্রং সেক্টর এখনও হয়ে আছে কম্পারেটিভলি, কিন্তু একটু দেখতে হবে যে তারা ওই নীতি কি হয়, সেটা যখন একটু ক্লিয়ার হবে আমি আলাদা করে ফার্মা নিয়েও একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। ট্যারিফটা কত আসে সেটা একটু দেখার আমাদের সবারই ইচ্ছা আছে। না হলে এমনিতে কোম্পানিগুলো বা স্টকগুলো সব ঠিকঠাক, এমনি সিএনএক্স ফার্মা খুব একটা খারাপ নয়, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকে থাকা একটু মুশকিল। সেক্ষেত্রে কারোর যদি কোনো ফান্ড থাকে বা একটা পোর্টফোলিওর ধরুন 10%, 20% ফার্মা সেক্টর আছে, 10-20% একটা স্টক নয়, পুরো ফার্মা সেক্টর যার মধ্যে 3-4টে হয়তো স্টক আছে, সেরকমভাবে যদি আপনি প্ল্যান্ড করে পোর্টফোলিও বানান তাহলে ইটস ওকে আমার মনে হয়। আচ্ছা, সিএনএক্স পিএসইউ ব্যাংক, ব্যাংকিং সেক্টর যেহেতু দাঁড়িয়ে আছে, এটাও একটু দাঁড়িয়ে আছে, ওই একই ব্যাপার, ঠিকঠাক আছে। আজকে আরবিআই এর পলিসিও এক্সপেকটেশনের মতোই হয়েছে, সুতরাং খারাপ নয় ভালোও নয়, মানে এখন ট্রেন্ডিং আপওয়ার্ড নয় এরকম ফেজে নেই, ও এখন কনসোলিডেশন ফেজে আছে। সুতরাং আজকে আমি নিয়ে নেব আর 1-2 সপ্তাহ বাদে দাম বেশি উপরে পেয়ে যাব, সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং ট্রেডিংয়ের জন্য এখনও কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছায়নি, আমি এটাই বলছি। যতক্ষণ না নিফটি একটু ঘুরছে, দেখুন মার্চ মাসে নিফটি ঘুরেছে, তো এরাও ঘুরেছে তার সাথে সাথে, তাই জন্য ওভারঅল মার্কেট সেন্টিমেন্টটাকেও দেখবেন। এবার সব থেকে উইক সেক্টর যেটা, সেটা হচ্ছে সিএনএক্স অটো। সিএনএক্স অটো যদি দেখেন উপর থেকে নিচে নামছে, কেন উইক আপনারাও জানেন যে বেশি ট্যারিফের মার এর উপরেই পড়েছে, এবং আমাদের একটা দুটো কোম্পানি তো পুরোপুরি তার ওখানে ডিপেন্ডেন্ট, যেমন আপনার টাটা মোটরস আছে। এবার টাটা মোটরস নিয়ে আমার এখানে প্রশ্ন আসে, টাটা মোটরস নিয়ে কিছু বলুন। আপনি লেখেননি ইনভেস্টমেন্ট না ট্রেডিং, সেটা যদিও আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, অ্যাডভাইস দিচ্ছি না, আমি বলবো অ্যাজ আ ট্রেডিংয়ের রুল হিসাবে যদি ট্রেডার হতেন তাহলে তো নিশ্চয়ই স্টপ লস রেখে কাজ করবেন, তাছাড়া নয়। তবে সুইং ট্রেডিং করার কোনো মানেও হয় না, কারণ টাটা মোটরস তো এখন ট্রেন্ডিং আপওয়ার্ড টাইপের স্টক নয় যে ওইখানে সুইং ট্রেডিং করলে ওটাই একমাত্র আছে। ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে ইনভেস্টমেন্টে যে ফান্ডামেন্টাল ব্যাপারটা, ফান্ডামেন্টালটা যদি আপনি ইউএসের ট্যারিফটাকে বাদ দিয়ে দেখেন তাহলে ফান্ডামেন্টাল 2 মাস আগে যা ছিল এখনও তাই আছে, ভালোই আছে, খারাপ নয়। টাটা মোটরস খারাপ নয়। হ্যাঁ, কম্পিটিশন হয়তো বাড়ছে, এমএনএম এর ভালো ভালো মডেল এখন আসছে মাহিন্দ্রা মাহিন্দ্রার তরফ থেকে, যদি টেসলা আবার এখানে আসে তার একটা চাপ থাকবে ব্যাপার, যদিও প্রাইস একটু ওর হয়তো বেশি থাকবে, এর কম থাকবে, কিন্তু তাও একটা একটু মার্কেট শেয়ার হলেও গেলেও যেতে পারে। কিন্তু ঠিক আছে, সেটা ইন্ডিয়ার মতো বড় মার্কেটে হয়ে যাবে ঠিকঠাক, কিন্তু মেন হচ্ছে ট্যারিফের ব্যাপারটা, সেটার একটা খাড়া ঝুলছে, এবং সেটা দেখতে হবে যে ওরা জেএলআর এর শিপমেন্টটাও বন্ধ করেছে টাটারা, সুতরাং তার একটা হিট এই কোয়ার্টারে পড়তে পারে। সুতরাং ফান্ডামেন্টালটা একটু আনসার্টেন হয়ে আছে, শুধুমাত্র নিউজের জন্য, আর কিছু না, আর তাছাড়া অন্য সব দিকে ভালো। সুতরাং যতক্ষণ ওই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ তো আমি ওই অ্যানালিসিসের মধ্যে মানে করতে পারবেন না। টাটার মালিককেও যদি জিজ্ঞেস করেন তিনিও বলতে পারবেন না যে কি হচ্ছে, কারণ উনি শিপমেন্ট আটকে দিয়েছেন, জানেন জেএলআর এর শিপমেন্ট ইউএসএ আটকে দিয়েছে, যেহেতু ট্যারিফের একটা আনসার্টেনটি আছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ওকে, আমার মনে হয় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করা একটু ভালো। এটা তো গিফট নিফটি ছেড়ে দিন, সিএনএক্স মেটাল যেটা যেটা একটু মোটামুটি ভালোও করে, যখন ওঠে মার্চ মাসে দেখতে পাচ্ছেন তো একটা ক্যান্ডেলেই 2-3 মাসের নিচে থেকে উঠে গেল, আবার একটা ক্যান্ডেলেই এই মাসে যা ক্যান্ডেল তৈরি হচ্ছে ওই ট্যারিফের জন্যে, মানে ট্রেড ওয়ার, যেহেতু চায়নাও একটা মেটালের কিন্তু কনজিউমার, এরা দুজনেই চায়না এবং ইউএস, যদি একজন যেত ঠিক আছে, চায়না এবং ইউএস দুজনেই ট্রেড ওয়ারে লিপ্ত হয়ে গেছে, তার জন্যই কিন্তু মেটালে এতটা বড় ফল কিন্তু দেখা গেছে এই মাসে, এবং যেটা কিন্তু আগের লোটাকে ভেঙে দিয়ে ট্রেড করছে। সুতরাং সিএনএক্স মেটালে আমাদের কশাস থাকা উচিত, বুঝতেই পারছেন, চার্ট দেখেই বুঝতে পারছেন আগের মাসের মার্চ মাসের লো কিন্তু ভেঙে গেছে, যেটা কিন্তু কোনো ইন্ডেক্স ভাঙেনি। স্মল ক্যাপ দেখলেন, মিড ক্যাপ দেখলেন, নিফটি দেখলেন, ফার্মা একটু টাচ অ্যান্ড গো করছে, হ্যাঁ অটো একটু করেছে, তাছাড়া অন্যান্য বেশিরভাগ সেক্টর কিন্তু করেনি, যেগুলো যারা মার্চের লো ভেঙেছে তার মধ্যে, মানে অটোটা একটু দেখুন ভেঙেছে, তার সাথে সাথে সিএনএক্স মেটালটাও কিন্তু এই খারাপ। আবার মেটালের জানেন চারিত্রিক বৈশিষ্ট্য, আবার বাউন্স করে যাবে পট করে, যখন সব ভালো হয়ে যাবে, সব কিছু এই ট্রেড ওয়ার ফোয়ারগুলো যদি স্তীমিত হয়ে যায়, এই অনেক বাউন্স দেবে। কিন্তু তাই জন্যই আমি পার্সোনালি মেটাল সেক্টরকে তাই অ্যাভয়েড করি, কারণ আমি একটু কম বুঝি, মানে এগুলো তো ফান্ডামেন্টাল মানে নিউজের উপর চলে যে কে কি করছে, যেটা আমারও হাতে নেই আপনারও হাতে নেই, এটা একটু বুঝতে হবে।
আচ্ছা, এবার আমি এনার্জি সেক্টরে আসবো। এনার্জি সেক্টর, তারপর গোল্ডে আসছে, ঠিক আছে? ভিডিওটাকে এতক্ষণ ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। এনার্জি সেক্টর যদি দেখেন, ওই এনার্জি সেক্টর দেখুন নতুন লো কিন্তু করেনি। এবার প্রবলেম হলো এনার্জি সেক্টরের মধ্যে যেগুলো অয়েল মানে আপস্ট্রিম কোম্পানিগুলো, সেগুলোর কিন্তু অয়েলের দাম কমছে বলে নেগেটিভ হচ্ছে। যেমন আপনার ধরুন ওএনজিসির ক্ষেত্রে কাঁচা তেলের যদি দাম কমে, যেটা এখন $60 $60 পৌঁছে গেছে, সেটা একটা খারাপ দিক, তাই জন্য তার দাম পড়বে। আবার ওএমসি কোম্পানিগুলো, যেগুলো ওই তেল কিনেই মানে আপস্ট্রিম কোম্পানিগুলো, তাদের পক্ষে ভালো, যেমন এইচপিসিএল, বিপিসিএল, তাদের স্টক দেখছেন বাড়ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। সুতরাং একজন কমবে আবার একজন দল বাড়বে, এইটা মিলেমিশে কি হয়, যতই তেলের দাম যেমনই হোক, এনার্জি সেক্টরটা একটু দাঁড়িয়ে যায়। এনার্জির মধ্যে অয়েল অ্যান্ড গ্যাসটাও আমি ইনক্লুড করেই আপনাদেরকে বলছি সেই অনুযায়ী, কারণ ইন্ডেক্সেও দেখবেন, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের কিন্তু একটা ভালো ওয়েটেজ আছে। আমি ইন জেনারেল সেটাকে নিয়ে বলছি, মানে আলাদা করে অয়েল অ্যান্ড গ্যাস ওই বলছি না, মানে একসাথে নিয়েই আমি বলছি, বুঝতে পারবেন, কারণ অয়েলটাই তো মেন আমাদের জন্য। তবে অয়েল কমলে আমাদের কি এফএমসিজিদের একটু ভালো হয়, তাই জন্য দেখবেন এফএমসিজি, আর এই খারাপ অবস্থায় এফএমসিজিগুলো একটু বাড়ছে। এইচইউএল একটু বেড়েছে, আজকে দেখলাম এশিয়ান পেন্টসও বেড়েছে একটু, 2400-500 গেছে। ঠিক আছে, এইগুলো তো হবেই, কিন্তু ওই স্ট্রাকচারাল একটা ভালো দিক দরকার, তাহলে দেখবেন ইন্ডিয়ারও ভালো হবে। ইন্ডিয়া আউটপারফর্ম করবে গ্লোবালি, এটা জানা আছে, কিন্তু ওই দুটো মানে ট্যারিফে যে লড়াইটা চলছে সেটা একটু স্তীমিত হওয়া দরকার। আমার মনে হয় কিছু 1-2 মাসে এই জিনিসটা একটু সামলাতে পারে, দেখা যাক কি হয়। গোল্ডে আসি। গোল্ডে সব থেকে আপনাদের মানে যেটা চান আপনারা, গোল্ড দেখুন এইখান থেকে যে বাড়াটা শুরু হয়েছে, 2023-এর এখান থেকে যে বাড়ছে গোল্ড, নভেম্বর 2022, ঠিক আছে, সেখান থেকেই দেখি, সেখান থেকে গোল্ড 90% বেড়েছে 2022-এর নভেম্বর, মানে 23 ধরছি, 23 থেকে 25ও শেষ হয়নি, ঠিক আছে, 23, 24, 25, মানে ধরুন আড়াই বছরে গোল্ড 90% বেড়েছে। আড়াই বছরে ডবল হওয়া, বুঝতে পারছেন, গোল্ডের মতো জিনিস। এবার সবাই আমরা এখানে যারা কিনবেন বলছেন বা এই বলছে, আপনারা তো একটা নিয়ম জানেন ইনভেস্টমেন্টের। হ্যাঁ, এবার সোনা দরকার পড়লো, আপনার গৃহিণী বলল, মা বোনরা বলল, সেটা আলাদা ব্যাপার, সেটা তো আপনি কনজিউমারের পার্সপেক্টিভে কিনছেন। কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসে আপনারা তো একটা রুল জানেন, যে যখন যখন গ্রিড থাকে তখন সেখানে এন্ট্রি করতে নেই, যেখানে ফিয়ার থাকে, এইখানে যে ফিয়ার থাকে তখন সেখানে এন্ট্রি করতে হয়, এটা তো জানেন। তাহলে এখন গ্রিড না ফিয়ার, কোনটা চলছে এরকম যে স্ট্রেট হয়ে বাড়ছে, তো সেটা ভেবে ডিসিশনটা নেবেন। আর একটা জিনিস জানবেন, গোল্ড হয়তো 2 বছর চলে, তারপর কিন্তু সে 4 বছর বা 3 বছর জিরিয়ে থাকে, এইটাই গোল্ডের নিয়ম। আপনি যদি চার্ট প্যাটার্ন দেখেন, এরকমই করেছে, দেখুন এখান থেকে বেড়েছে এরকম, তারপর আবার থিতিয়ে ছিল, আপনি যদি আরও পিছনে যান ওরকমই দেখবেন মোটামুটি। তো সেটা তো অনেক 2 বছর 2.5 বছর ধরে র্যালিও দিল, এরপর কি একটু জিরোবে না? মনে তো হয় যেন একটু জিরোনো দরকার। এবার দেখুন একটা বড় রিসেশন চলে এলো, তাহলে হয়তো আর জিরোলো না, আরও একটু বাড়লো, কিন্তু কখনো না কখনো তো জিরোবে। তো তাই বলছি, এইখানে তো টপের দিকে প্রায় এখনো টপ হয়ে গেছে কিনা বলা যাচ্ছে না, কিন্তু এই প্রায়, তাহলে সেই অনুযায়ী কি ইনভেস্ট, আবার ফিয়ার আসুক এখানে। এখন তো যদি ইনভেস্ট করতে কাউর যদি হয়, যদি আমি ইনভেস্ট করতাম, এখন আমি দেখতাম যে ফিয়ার সেক্টর কোনটা, এখন সেক্টর বলছি, এখন ফিয়ার ব্যাপার, কোন অ্যাসেট ক্লাসে ফিয়ার আছে, স্টকে ফিয়ার আছে। সুতরাং এখন স্টকের দিকে আমার নজর বেশি থাকবে ইনভেস্টমেন্টের জন্য লং টার্মের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ধারণা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। গোল্ড থাকলেও নিজের পোর্টফোলিওর 5% 10% বেশি গোল্ড থাকা উচিত নয়, ওইটুকুনি গোল্ড ইনভেস্টমেন্টের জন্য থাকলে তো কোনো তেমন অসুবিধা নয় বলে মনে হয়। না হলে তো ঘরে কনজিউমিংয়ের জন্য যদি গোল্ড কেনেন সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এই ছিল মোটামুটি উপস্থাপনা, একটু সাবধানে ট্রেডিংগুলো করবেন। আর আবার বলছি, যারা এখনও সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করেননি, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। আর যারা অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান, কাল থেকে ক্লাস শুরু, আজকেই লাস্ট ডেট, জয়েন করে নিতে চাইলে জয়েন করে নেবেন এই অ্যাপ ইনস্টল করে। অ্যাপের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে অপশনের উপর যাবতীয় যে আপনাদের প্রশ্ন, তার উত্তর আমি গতকালের ভিডিওতে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে একটু দেখে নেবেন, সেখানে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।